হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের পরের পেজগুলি সম্পর্কে জানব। এর আগে আমরা সেট নাম্বার 6 পর্যন্ত সলভ করেছি। 57, 87, 108, 130, 180, 203 এই 6টি সেট সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেট নাম্বার 7 থেকে 200, সেট নাম্বার 7 227 পেজ, 255, 277, 300, 324, 348, 369, অর্থাৎ আজকের সেটে 7টি সেট নিয়ে আলোচনা থাকছে। ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন। সেট নাম্বার 7 227 পেজে কী রয়েছে চলুন দেখে নিই। চলে আসলাম পেজ নাম্বার 227, সেট নাম্বার 7, বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন। 1 নম্বর দাগের 1 নম্বর প্রশ্ন, পর্যায়নের প্রধান মাধ্যম হলো নদী, বায়ু, হিমবাহ নাকি সূর্য? তো পর্যায়নের প্রধান বা মূল মাধ্যম হলো নদী, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1-এর 2 দাগে প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে হামাদা নাকি সেরিন নাকি কুম নাকি আর্ক? তো সঠিক উত্তর কুম। 3 দাগে প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় ট্রোপোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? তো সঠিক উত্তর মেসোস্ফিয়ার, মনে রাখবে। নৈশদ্যুতি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কিন্তু মেসোস্ফিয়ার স্তরে। তারপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো সাইক্রোমিটার নাকি ব্যারোমিটার নাকি অ্যানোমিটার নাকি হাইগ্রোমিটার? তো সঠিক উত্তর হলো হাইগ্রোমিটার, মনে রাখবে। ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়, অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এগুলোও মনে রাখবে। 1-এর 5 দাগে এলনিনোর প্রভাব দেখা যায় ভারত মহাসাগরে নাকি আটলান্টিক নাকি প্রশান্ত নাকি সুমেরু? তো সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে এলনিনোর প্রভাব লক্ষ্য করা যায়। 6 নম্বর দাগের প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো উপসাগরীয় স্রোত নাকি বেরিং স্রোত নাকি কুরশীয় স্রোত নাকি ক্যানারি স্রোত? তো উত্তর প্রশান্ত মহাসাগরের একদম উপরের দিকে যে দক্ষিণ প্রান্তে রয়েছে, উত্তরের দিকে একদম উপরের বিন্দুতে, সেখান থেকে কিন্তু বেরিং স্রোত বেরিয়ে আসে। তারপরে 7 নম্বর দাগে বলা হয়েছে একটি ধাতব বর্জ্য হলো সীসা, মিথাইল ক্লোরোফর্ম নাকি প্যাথোজেন নাকি অ্যাসিড? তো সঠিক উত্তর সীসা। 8 নম্বর দাগে ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামাম, মনে রাখবে, কার্ডামাম। 9 নম্বর দাগে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো এভারেস্ট নাকি কাঞ্চনজঙ্ঘা নাকি কেটু নাকি নাঙ্গা পর্বত? তো সঠিক উত্তর কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে, মনে রাখবে, কনফিউজে পড়বে না। তারপর এর পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত জোরহাটে না চিকমাগালুর? তো সঠিক উত্তর চিকমাগালুর, কখনো জোরহাট নিয়ে কনফিউজে পড়বে না। 11 নম্বর দাগে বলা হয়েছে ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা নাকি গুজরাট? তো সঠিক উত্তর পশ্চিমবঙ্গ, মনে রাখবে। শিপিং লাইন হলো জলপথ নাকি জাহাজের সংস্থা নাকি বিমানপথ নাকি রেলপথ? তো শিপিং লাইন হলো জাহাজের সংস্থা একটি। তারপরে 13 নম্বর দাগে বলা হয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা ছিল 3টি নাকি 35 নাকি 53 নাকি 50টি? তো সঠিক উত্তর 53টি। আর যদি 2001 ঢুকিয়ে দেয় এই জায়গায় তাহলে কিন্তু 35টি। 2001 সালের সংখ্যাটা উল্টে 53 হয়েছে, খুব সুন্দরভাবে মনে রাখবে। যদি 2001 দেয় তাহলে হবে 35টি, আর 2011 দিলে 53টি, সংখ্যাটা উল্টে গেছে, এটুকু মনে রাখবে। তারপরের প্রশ্ন হচ্ছে 73 F/15 মানচিত্রের RF হলো 1:25,000 নাকি 1:50,000? তো সঠিক উত্তর 1:50,000। তারপর শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে বলেছে। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে, অবশ্যই শুদ্ধ, তো সু। উষ্ণবায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, কখনো নয়, উষ্ণবায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হয়, তো এটি ভুল, অর্থাৎ অ। মেঘালয়ে মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, কখনোই নয়, মিথ্যা, অর্থাৎ অ। সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলে, নয়, 180 ডিগ্রি সরলরেখায় থাকে, তো এটি মিথ্যা। তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, কখনোই নয়, এটিও অ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, জনবসতিকে অবশ্যই লাল রঙে দেখানোই তো সু। অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য না, তো মিথ্যা, মনে রাখবে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানে বার। বলা হচ্ছে পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে উঠে, তো মধ্য গতিতে গড়ে উঠে।
2 নম্বর দাগে বলা হচ্ছে জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে, তো অ্যান্টার্কটিকা মহাদেশে। 3 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের জনবন্টনের সূচক হলো ড্যাশ, তো জনঘনত্ব। 2-4 দাগে বলা হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে, মনে রাখবে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয়, টেরিস বলা হয় বা টেরিস বলে। 6 নম্বর দিকে বলেছে ডিউরিক্রাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায়, তো ল্যাটেরাইট মৃত্তিকায় ডিউরিক্রাস্ট দেখা যায় বা ডিউরিক্রাস্টের প্রভাব কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকায় সব থেকে বেশি। ভাঙ্গা টিভি হলো বা ভাঙ্গা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য, তো ই বর্জ্য, মনে রাখবে ই বর্জ্য। তারপর 2-1 কথায় উত্তর দাও যে কোনো 6টি। বলা হয়েছে 1 নম্বরটাকে ক্যাটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কী নামে পরিচিত, তো ক্যাটল হ্রদের তলদেশে বা নিচের দিকে যে পলি থাকে জমি তাকে কিন্তু ভার্ব বলা হয়, উত্তর হবে ভার্ব। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি, তো আলাস্কার হুবার্ট বা আলাস্কার হুবার্ট, মনে রাখবে। হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে যুক্ত, তো হীরক চতুর্ভুজ মানে রেলপথের সাথে যুক্ত দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে যে রেলপথের দ্বারা যুক্ত করা হয় তাকে হীরক চতুর্ভুজ বলা হয়। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তো আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আমরা জানি বায়ুমণ্ডলের যে বিনা বাধায় চলে আসছে তরঙ্গগুলো সেটা কিন্তু আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক, তো বন্যা নিয়ন্ত্রণ করে থাকে প্লাবন খাল, উত্তর প্লাবন খাল। 6 নম্বর দাগে বলা হচ্ছে কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কী নামে পরিচিত, তো কাশ্মীর উপত্যকার পলিমাটি কারেওয়া নামে পরিচিত, মনে রাখবে কারেওয়া মাটিতে জাফরান চাষ সব থেকে ভালো হয়। এই জাফরান মশলার দাম কিন্তু প্রচুর কাশ্মীর উপত্যকায়। তারপরে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত, মনে রাখবে। তারপরে শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে, তো মিজোরাম, শতকরা বলেছে সঠিক উত্তর মিজোরাম, মনে রাখবে। এর বাম দিক ডান দিক দেখে নাও। সেল হবে নিউ দিল্লি। 4 সংখ্যাটা দেওয়া হয়েছে। পবন হংস হবে আকাশপথ। উত্তর পূর্ব রেলপথ গোরখপুর। মরু অঞ্চলের ক্ষয়সীমা হলো প্লায়ারথ, মনে রাখবে। এই হলো 227 পেজের সমাধান। এবারে নেক্সট পেজ চলুন দেখে নিই। নেক্সট পেজ 255 সেট নাম্বার 8। 255 পেজে চলে আসছি। সেট নাম্বার 8। বিভাগ ক শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন নাকি ভি আকৃতির উপত্যকা নাকি মন্থকূপ নাকি ধান, তো ক্যানিয়ন বলা হয়, মনে রাখবে। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে নীল নদীর মোহনায় নাকি ভাঙর মোহনায় নাকি সিন্ধু নদীর মোহনায় নাকি মিসিসিপি মিশরি নদীর মোহনায়, তো সঠিক উত্তর মিসিসিপি মিশরি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার টেস্ট পেপারে লক্ষ্য করা যায়। 3 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ নাকি ভীমতাল নাকি ডাল হ্রদ নাকি লোকটাক হ্রদ, তো লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ, মনে রাখবে প্যাংগং হ্রদ। তারপরে গম হলো একটি রবি শস্য নাকি খারিফ শস্য নাকি জায়দ শস্য নাকি পানীয় ফসল, তো গম হলো একটি রবি ফসল। যে সমস্ত ফসল শীতকালে চাষবাস করা হয় তাকে রবি ফসল বলা হয়, যেমন রবি ফসলের অন্যতম উদাহরণ হলো গম। খারিফ শস্য মানে ধান, জায়দ শস্য মানে তরমুজ শস্য, পানীয় ফসল মানে চা ও কফি। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, কী নামে, সাইক্লোন নাকি টুইস্টার নাকি টাইফুন নাকি হ্যারিকেন, তো সঠিক উত্তর টুইস্টার নামে ডাকা হয়। তারপর পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে, সিজিগি, পিরিজি নাকি অ্যাপোজি, তো সঠিক উত্তর অ্যাপোজি, মনে রাখবে অ্যাপোজি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরানাঙ্গাল নাকি দামোদর নাকি রিহান না হীরাকুদ, তো সঠিক উত্তর ভাকরানাঙ্গাল। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী, সিয়াচেন নাকি জম্মু হিমবাহ নাকি যমুনেত্রী, তো গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে। গঙ্গা নদীর অপর নাম পবিত্র নদী, মনে রাখবে। 9 নম্বর দাগে বলা হয়েছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তার নাম কি, নিরক্ষরেখা নাকি মকর ক্রান্তি নাকি মূলমধ্যরেখা নাকি কর্কট ক্রান্তি, জানি আমরা কর্কট ক্রান্তি রেখা। গুজরাট থেকে শুরু করে সোজা হয়ে চলে গেছে একদম পূর্ব ভারতে যে রেখা তার নামই হচ্ছে মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের কর্কট ক্রান্তি রেখা গেছে।
10 নম্বর, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে নাকি শরৎকালে নাকি বর্ষাকালে নাকি শীতকালে? তো সঠিক উত্তর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত জোনপুটে নাকি কলকাতায় নাকি শঙ্করপুরে নাকি হলদিয়ায়? তো সঠিক উত্তর হলদিয়া, মনে রাখবে হলদিয়া। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তার নাম কি? কূপ ও নলকূপ, মনে রাখবে কূপ ও নলকূপ। জলাশয়, খাল, ফোয়ারা এগুলো একটাও নয়। যখনই সর্বাধিক আসার মতো রয়েছে এই প্রশ্নে সর্বাধিক কথাটি বলবে তখনই কিন্তু কূপ ও নলকূপ হবে উত্তর। ভারতের সর্বাধিক জলসেচ কথাটা উল্লেখ থাকলে আর পদ্ধতি, তো কূপ ও নলকূপ সঠিক উত্তর করে আসবে। এটা প্রশ্ন আসার পুরো চান্স রয়েছে। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো হলদিয়া, চেন্নাই, কলকাতা নাকি মুম্বাই? তো ভারতের বৃহত্তম মুম্বাই হলো, মহারাষ্ট্রের রাজধানী যে মুম্বাই, সেই মুম্বাই হলো বৃহত্তম শহর, বন্দর শহর, মনে রাখবে। 14 নম্বর বলা হয়েছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি, কালো, লাল, নীল। তো বাদামি। টেস্ট পেপারের বেশিরভাগ অংশে এই প্রশ্নটি রয়েছে, আসার প্রবল চান্স রয়েছে, মনে রাখবে বাদামি রং দিয়ে সমোন্নতি রেখাকে দেখানো হয়। এবার বিভাগ শুদ্ধ অশুদ্ধ চলে যাব। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, কিউমেক। তো সঠিক এক্ষেত্রে সু। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, অবশ্যই এটিও সু। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, কখনোই নয়। ভারতের আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, এখানে নবীন দেওয়ার কারণে এটি ভুল হলো, অর্থাৎ অ লিখবে তোমরা। লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ নয়, এটি ভারতের যে চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যা রাজ্যে সেটা কিন্তু বৃহত্তম উপহ্রদ, এখানে লোকটাক দিয়েছে সেজন্যই ভুল, অর্থাৎ অ। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প কাগজ শিল্প, অবশ্যই শুদ্ধ লিখবে সু। দেরাদুনে অবস্থিত কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, অবশ্যই উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অরণ্য গবেষণাগার অবস্থিত রয়েছে, এক্ষেত্রে সু। এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায় না, খরা দেখা যায়, এই জায়গায় বন্যা দিয়েছে বলে অ হলো। এবার শূন্য স্থান দেখে নাও। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? খাড়ি বলা হয়, মনে রাখবে। বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারাই কী নামে পরিচিত? আর্ক নামে পরিচিত। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? তো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? তো মনে রাখবে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ ভারতের সুন্দরবন এলাকায় যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন, সেখানে কিন্তু লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। আর সেখানে ঠেসমূল শাখামূল জাতীয় কিন্তু গাছপালা জন্মায়। তো ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, মনে রাখবে সুন্দরবন মানেই লবণাক্ত মাটি। দেশ পরিপ্রশ্ন বায়ুর পরিপ্রশ্ন কি রয়েছে 5-এর দাগে? জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? তো পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত, মনে রাখবে। তারপরে বলা হয়েছে দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে কি বলে? তো অ্যারিড বা অ্যারিটি বলা হয়। 7 নম্বর দাগে মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? তো মরু অঞ্চলে বায়ুর পরিবহন বা অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। তোমরা পরিবহন লিখলেও নাম্বার পাবে, অপসারণ লিখলেও নাম্বার পাবে। একটি বা দুটি শব্দে উত্তর দাও, দেখে নাও কি বলা হয়েছে। পৃথিবীর বৃহত্তম উপত্যকার নাম কি? তো ল্যাম্বার্ট, মনে রাখবে অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। গ্রেট ভ্যালি, যা লিখবে তাই হবে। কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলা হয়, কয়াল বলা হয়। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? তো উত্তরপ্রদেশ, সংক্ষেপে ইউপি লিখতে পারো। ইউপি সব থেকে জনসংখ্যা বেশি রয়েছে ভারতের, আর সব থেকে কম রয়েছে সিকিমে। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত? তো কলকাতায় অবস্থিত, মনে রাখবে কলকাতায়। তারপর বলা হয়েছে 5 নম্বর দাগে পশ্চিম হিমালয়ের তাল কি? অবশ্যই মনে রাখবে যে তাল কুমায়ুন হিমালয়ে যে অবস্থিত তাকে এক কথায় এখানে পশ্চিম হিমালয়ের তাল বলা হয়। তারপরে 6 নম্বর দাগে বলা হয়েছে যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? তো 74.04% বা শতাংশ, 74.04 টোটালি ভারতের সাক্ষরতার হার। 7 নম্বর দাগে বলা হয়েছে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ব্যাংক, মনে রাখবে গ্র্যান্ড ব্যাংক। 8 নম্বর দিকে বলেছে ভারতীয় জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত, মনে রাখবে দেরাদুন। বাম দিকের সাথে ডান দিক দেখে নাও।
বলা হচ্ছে ওজোন গ্যাসের প্রাধান্য। তো ওজোন গ্যাস লক্ষ্য করা যায় বা প্রাধান্য দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, বায়ুমণ্ডল দ্বিতীয় যে স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কিন্তু ওজোন গ্যাসের প্রাধান্যতা দেখা যায়। ধান গবেষণাগার, ভারতের ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যা রাজ্যের কটকে। বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র হলো গুরগাঁও। আর স্বল্পবর্গীয় অরণ্য দেখা যায় বা স্বল্পবর্গীয় অরণ্যের উদাহরণ হলো পাইন বন। তো পাইন। এই ছিল সেট নাম্বার 8-এর। এবার সেট নাম্বার 9 আমরা দেখে নিব। সেট নাম্বার 7, 8 কমপ্লিট। এবার সেট নাম্বার 9, 277 পেজ। তো সেট নাম্বার 9-এ চলে আসলাম ডিরেক্ট 277 পেজে। 1 নম্বর দাগে বলা হয়েছে অবরোহণের প্রক্রিয়া নয় বিচূর্ণী ভবন নাকি পুঞ্জিত ক্ষয় নাকি ক্ষয়ী ভবন নাকি সঞ্চয়ী ভবন। তো অবরোহণের প্রক্রিয়া নয়, এখানে সঞ্চয়ী ভবন, বাকিগুলো কিন্তু অবরোহণের প্রক্রিয়া, মনে রাখবে। 2 নম্বর দাগে বলা হয়েছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? 1987 নাকি 86 নাকি 97 নাকি 89? তো মনে রাখবে 1987 সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপাধি দেওয়া হয়েছিল। তারপরে 3 নম্বর দাগে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা নাকি চরম আর্দ্রতা নাকি আর্দ্রতার গুণাঙ্ক নাকি শিশিরাঙ্কর তাপমাত্রা। তো সঠিক উত্তর চরম আর্দ্রতা, মনে রাখবে চরম আর্দ্রতা। একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পে, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত যে পরিমাণ তাকে চরম আর্দ্রতা বলা হয়। তারপরে 4 নম্বর দাগের প্রশ্ন, জিওস্ট্রপিক বায়ু হলো আয়ন বায়ু নাকি মেরু বায়ু নাকি প্রত্যায়ন বায়ু নাকি জেট বায়ু? তো জিওস্ট্রপিক বায়ু জেট বায়ুকে বলা হয়। 5 নম্বর দাগে বলা হচ্ছে মোরাকোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী নাকি জোয়ারজনিত ক্ষতির সম্ভাবনা থাকে নাকি শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হয়ে থাকে নাকি চাঁদ সূর্যের সরলরেখা বরাবর অবস্থান করে? তো এক্ষেত্রে যে সঠিক তথ্য তা হলো চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী, সবসময় পরস্পর একে অপরের বিপরীত দিকে থাকে। তারপরে 6 নম্বর দাগে বলা হয়েছে সোমালি স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগর নাকি প্রশান্ত নাকি ভারত? তো ভারত মহাসাগরে সোমালি স্রোত লক্ষ্য করা যায়। 7 নম্বর থেকে বলা হয়েছে জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো ওজোন নাকি কার্বন ডাই অক্সাইড নাকি নিয়ন নাকি মিথেন? তো সঠিক উত্তর মিথেন। জমা জৈব পদার্থ যদি একসাথে জমা করা হয় সেগুলো পচে কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয়। 8 নম্বর থেকে বলা হচ্ছে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম হলো শতুদ্র নাকি ইরাবতী নাকি বিপাশা নাকি চন্দ্রভাগা? তো সঠিক উত্তর চন্দ্রভাগা। ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? তো 46%। এর আগের দিনে এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়েছিল, মনে রাখবে। তারপরে বলা হয়েছে 10 নম্বর দাগে হার্টপ্যান গড়ে উঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? ছোটনাগপুর নাকি দাক্ষিণাত্য নাকি হিমালয় নাকি মরুপ্রায় অঞ্চলে? তো সঠিক উত্তর হিমালয় অঞ্চলে কিন্তু হার্টপ্যান গড়ে উঠে। তারপর হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনম নাকি কলকাতা নাকি মুম্বাই নাকি কোচি? তো সঠিক উত্তর বিশাখাপত্তনম। ভারতের লিঙ্গানুপাত সবথেকে কম 2011 সালের আদমশুমারি অনুসারে কোথায়? তো হরিয়ানায় সবথেকে কম রয়েছে। তারপর 12 নম্বর এবার 13 নম্বর দাগ ব্যাকওয়ার্ডস এর একটি উদাহরণ হলো চিল্কা। ব্যাকওয়ার্ডসের উদাহরণ চিল্কা নাকি অষ্টমুদি নাকি সম্বর নাকি পুলিকর? তো সঠিক উত্তর অষ্টমুদি, মনে রাখবে। তারপর 14 নম্বর থেকে একটি নিষ্ক্রিয় সংবেদক হলো রাডার নাকি MSS নাকি লিডার না এক্সরে? তো সঠিক উত্তর MSS, মনে রাখবে। তারপর শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। কলকা নদীর এলক্যানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, অবশ্যই এটি শুদ্ধ। এবার 2 নম্বর বলা হয়েছে পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল বিরাজ করে, কখনোই নয়, এটি মিথ্যা অর্থাৎ অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, অবশ্যই এটি শুদ্ধ, সু লিখবে। তারপর নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, অবশ্যই শুদ্ধ, সু লিখবে। পুনর্বীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, অবশ্যই করা যায়, এটিও শুদ্ধ, সু লিখবে। শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, কখনোই নয়, এটি জলের দ্বারা রয়েছে প্রণালী, সেজন্য এটি হবে। পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, না, এটি মিথ্যা, অর্থাৎ লিখবে। 4 ডিগ্রি × 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোসিটের RF 1:50,000 নয়, অর্থাৎ মিথ্যা, লিখবে তোমরা। এবার শূন্যস্থান দেখে নাও কি বলা হয়েছে। হিমবাহ জলাধারায় বাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ
আঁকা বাঁকা শৈলশিরার নেই ভূমিরূপকে ড্যাশ বলা হয়, তো এস্কার বলে বা এস্কার বলা হয়। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডপসন। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক ডপসন, মনে রাখবে। সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, কার্পাস, খুবই গুরুত্বপূর্ণ কার্পাস আসার মতো প্রশ্ন। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় কত গুণ বেশি, তো 2.5 গুণ বেশি। তারপর হিমালয়ের 4000 মিটারের উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়, তো আলপীয় উদ্ভিদ দেখা যায়। 4000 মিটারের উপরে যে হিমালয় পর্বত রয়েছে সেটা কিন্তু আলপীয় বা আলপীয় জাতীয় যে উদ্ভিদ গড়ে উঠে বা দেখা যায়। যাক, 6 নম্বরে বলা হয়েছে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে, তো কূপ ও নলকূপ। এর আগের পেজও আমরা এটা পেলাম। 7 নম্বর থেকে বলা হয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH44, আগে ছিল NH7, এখন চেঞ্জ হয়েছে, যার নাম দেওয়া হয়েছে NH44। একদম উত্তর থেকে দক্ষিণে এই রাস্তাটি চলে এসেছে। তারপর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি, তো পিক্সেল, পিক্সেল মনে রাখবে। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, তো অবতল পাশে নদী বাঁকের বেশি ক্ষয় ঘটে। তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়, তো চিনুক বায়ুকে তুষারভক্ষক বায়ু বলা হয়। চিনুক শব্দের অর্থ হচ্ছে মানে তুষারভক্ষক। উল্টা করে দিলে তোমরা অবশ্যই চিনুক শব্দের অর্থ লিখবে তুষারভক্ষক, আর তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়, তো চিনুককে। তারপর কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে। 180 ডিগ্রি একটা দিক ঘটে, যেটা হচ্ছে ভারত মহাসাগর, মনে রাখবে। তারপর ডিডিটি এর পুরো নাম কি, ডিডিটি এর সম্পূর্ণ নাম বা পুরো নাম হচ্ছে ডাইক্লোরো, মনে রাখবে, ডাইক্লোরো ফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তারপর ভারতের ডেট্রয়েট কাকে বলে, চেন্নাইকে বলা হয়, চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। 6 নম্বরে বলা হয়েছে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি, তো পলঘাট, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর থেকে বলা হয়েছে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো, তো ধাপ চাষ। পার্বত্য এলাকায় ধাপ কেটে কেটে যে চাষবাস করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। তারপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌজা মানচিত্রের স্কেল কত, তো 1:390 অর্থাৎ 3:3960, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। মৌজা মানচিত্রের যে একক মান, যে স্কেলের মান হয় সেটা কিন্তু 1:3960 আসার মতো প্রশ্ন। এবার বাম দিক ডান দিক দেখে নাও। বলা হয়েছে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, তো 3 দাগে মিলছে এটা। তারপরে মরুভূমি গবেষণাগার কোথায় অবস্থিত, যোধপুর, মনে রাখবে। বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো মেঘালয়ের রাজধানী শিলং। তারপর কয়াল হলো কেরল উপকূলে, মনে রাখবে। এই ছিল 279 পেজ পর্যন্ত। এবারে পরের পেজ দেখে নিও। এবার পেজ নাম্বার 300 সেট নাম্বার 10 দেখে নিব, চলুন। সেট নাম্বার 300তে পেজ নাম্বার 300 সেট নাম্বার 10-এ চলে আসছি, সরাসরি দেখে নাও। সেট নাম্বার 10 আলোচনার পূর্বে তোমাদের একটা কথা বলে দিই, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি অবশ্যই জানাতে ভুলবেন না। সেট নাম্বার 10 বিভাগ ক, প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপ হলো গিরিখাত ও সার্ক, গ্রাবরেখা ও ক্যাম সোপান, নাকি বদ্বীপ, নাকি বালুচর। তো সঠিক উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপের নাম হলো গিরিখাত ও সার্ক। তারপর নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো বিন্ধ্য পর্বত, নাকি সাতপুরা পর্বত, নাকি হিমালয়, নাকি পশ্চিমঘাট। তো সঠিক উত্তর সাতপুরা পর্বত, মনে রাখবে। সাতপুরা পর্বত হলো জলবিভাজিকা, যেটা নর্মদা ও তাপ্তি নদীর মাঝে রয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নে, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে গ্রাবরেখা, নাকি হিমরেখা, নাকি হিমশৈল, নাকি অ্যারিটি। তো সঠিক উত্তর হলো হিমরেখা, মনে রাখবে। 4 নম্বর থেকে বলেছে পশ্চিমা বায়ু হলো একটি সাময়িক বায়ু, নাকি স্থানীয়, নাকি নিয়ত, নাকি মেরু বায়ু। তো সঠিক উত্তর সাময়িক বায়ু। প্রতীক ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতকালে, নাকি উষ্ণ অঞ্চলে, নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে, নাকি আর্দ্র অঞ্চলে। তো প্রতীক ঘূর্ণবাত দেখা যায় আর্দ্র অঞ্চলে, মনে রাখবে, আর্দ্র অঞ্চলে দেখা যায়। একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় 12 ঘন্টা, নাকি 12 ঘন্টা 15 মিনিট, নাকি 12 ঘন্টা 26 মিনিট, নাকি 12 ঘন্টা 52 মিনিট। তো একই স্থানে মুখ্য ও গৌণ জোয়ার 12 ঘন্টা 52 মিনিটে হয়।
স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো কঠিন বর্জ্য নাকি তরল বর্জ্য নাকি গ্যাসীয় নাকি উপরের সবকটি। তো সঠিক উত্তর হবে তরল বর্জ্য। হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো শিবালিক নাকি হিমাচল নাকি হিমাদ্রি নাকি টেথিস। তো সঠিক উত্তর শিবালিক। তারপর পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে কি বলে? বেট, প্লায়া, রুহি নাকি ঘোষ। তো সঠিক উত্তর বেট। মনে রাখবে পাঞ্জাব সমভূমি নদীর তীরবর্তী নবীন যে পলিমাটি তাকে বেট বলা হয়। তারপরে ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো গঙ্গা নাকি ব্রহ্মপুত্র নাকি সিন্ধু নাকি গোদাবরী। তো সঠিক উত্তর ব্রহ্মপুত্র। এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে বন্যা, খরা, ঘূর্ণিঝড় নাকি উপরের সবকটি। তো সঠিক উত্তর হবে ক, বন্যা। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত সেটি হলো ভোপাল নাকি লখনৌ নাকি যোধপুর নাকি দেরাদুন। তো ভোপালে লক্ষ্য করা যায় ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার। এই যে মৃত্তিকা ভূগোল দেখতে পাচ্ছেন, সেই মৃত্তিকা ভূগোলের যে অবস্থান সেটা কিন্তু রয়েছে ভোপালে। তারপরে একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো লৌহ ইস্পাত শিল্প নাকি মোটরগাড়ি নাকি কার্পাস নাকি পেট্রোরসায়ন। তো সঠিক উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তার নাম কি? তো বাদামি রং দ্বারা সমোন্নতি রেখার রং দেখানো হয়। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। কি বলা হয়েছে? যে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, সত্য না মিথ্যা? তো সঠিক উত্তর হবে সত্য। লিখবে হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটিও সত্য না মিথ্যা? ইউ আকৃতির হয় না মিথ্যা? ট্রোপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, কখনোই নয়। ট্রোপোস্ফিয়ারে দেখা যায় না, এটিও মিথ্যা। পাঞ্জাব সমূহ ৫৫ নদ দ্বারা গঠিত, সত্য। তারপরে তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, নয়, এটি মিথ্যা। পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, অবশ্যই দেখা যায় নাকি? দেখা যায় না, তো এটি সত্য, দেখা যায়। বিমান চিত্র এক প্রকার দূরসংবেদন প্রক্রিয়া, অবশ্যই সত্য এটি, মনে রাখবে। তারপর হিমবাহ, এটা একটু দেখে নাও তো, হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয় কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সত্য। তারপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। 2 নম্বর দাগে বলা হচ্ছে মরু অঞ্চলের নদী, শুষ্ক নদী খাত কী নামে পরিচিত? ওয়াদি বলা হয়, ওয়াদি নামে পরিচিত। দেশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, তো সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়, মনে রাখবে সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। 3 নম্বর দাগে বলা হচ্ছে ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, তো পূর্ণিমা তিথিতে। 4 নম্বর দাগে বলা হচ্ছে পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, তো পারমাণবিক তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ সুন্দরবন, উত্তর। তারপর চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, তো বাণিজ্যিক সম্পদ ভিত্তিক শিল্প। চা কফি বাণিজ্যিক ভিত্তিক সম্পদ। 7 ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, তো নাসার যে গবেষণা সংস্থা সেটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএতে রয়েছে। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও, দেখে নাও। বলা হয়েছে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? তো ফিজোড বলা হয়, মনে রাখবে। ইনসেলবার্স ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? তো সঠিক উত্তর লিখবে বার্ধক্য পর্যায়। তারপর মেসোস্ফিয়ারের শেষ সীমা হলো মেসোপোজ, মনে রাখবে মেসোপোজ। তারপরে একটি গ্রিনহাউস গ্যাস এর নাম হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়ার নাম কি বা মগ্নচূড়া কোনটি? তো সঠিক উত্তর লিখবে গ্র্যান্ড ব্যাংক। 6 নম্বর দাগে বলা হয়েছে ভারতের উচ্চতম মালভূমির নাম কি? তো লাদাখ, ভারতের উচ্চতম মালভূমির নাম লাদাখ। তারপরে লাদাখ লিখবে। তারপরে বলা হচ্ছে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? তো ভারতের গুজরাট রাজ্যের যে গির অরণ্য রয়েছে সেই গির অরণ্যে কিন্তু সিংহ পাওয়া যায়। ভারতের ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বেঙ্গালুরুতে অবস্থিত, বেঙ্গালুরু, মনে রাখবে বেঙ্গালুরু। তারপর বাম দিকের সাথে ডান দিক দেখে নাও। কি বলা হয়েছে? আরোহণ অবরোহণ হবে পর্যায়ন, আরোহণ অবরোহণের সম্মিলিত যোগফলকে পর্যায়ন বলা হয়। বিজ্ঞান নগরী, ভারতের বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে, মনে রাখবে। ইস্পাত শিল্প ভিলাইকে বলা হয়। ভারতের ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যা রাজ্যের কটকে। তো এই ছিল
301 পেজে পর্যন্ত সমাধান। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে তোমাদের বা আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। এবার 324 পেজ দেখে নিব, সেট নাম্বার 11 অর্থাৎ 11 নাম্বার সেট কি রয়েছে 324 পেজে, চলুন দেখি। 324 পেজ সেট নাম্বার 11 কি বলা হয়েছে দেখিনি। 1 নাম্বার দাগে বলা হয়েছে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী, বায়ু, হিমবাহ নাকি সমুদ্র তরঙ্গ। তো সঠিক উত্তর হচ্ছে নদী। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মনে রাখবে প্রভাব কথাটি যখন দেওয়া হয় সেটা কি নেগেটিভ না পজিটিভ, ঋণাত্মক না ধনাত্মক, নেতিবাচক না ইতিবাচক। তো প্রভাব আমরা বিভিন্নভাবে পেতে পারি। প্রভাব কথাটি পজিটিভও হয় এবং নেগেটিভও হয়। আমরা যখন ভালো রেজাল্ট করে দেখাতে পারবো বাবা মাকে এবং সবার চোখে তুলে ধরতে পারবো, তখন বলবে হ্যাঁ ওই ছেলেটা ভালো ছিল, ওই মেয়েটা ভালো ছিল। তো এটাও একটা তোমার প্রতি প্রভাবিত হলো অনেকেই, লোকজন, মানুষ, আত্মীয় স্বজন সবাই। তাহলে সেটা ইতিবাচক প্রভাব হতে পারে। বা ওই ছেলেটা ভালো রেজাল্ট করার কথা ছিল কিন্তু রেজাল্টটা ভালো করতে পারলো না, ওই মেয়েটা ভালো রেজাল্ট করলো না। তো এইরকম যে একটা প্রভাব, তো প্রভাব বিষয়টা। 2 নম্বর দাগে বলা হয়েছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় কাতারা নাকি ধান নাকি প্লায়া নাকি ওয়াদি। তো সঠিক উত্তর হচ্ছে ওয়াদি, মনে রাখবে। অজনগব্য সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড নাকি ফ্রেয়ন না নাইট্রোজেন না কার্বন মনোক্সাইড। তো সঠিক উত্তর হবে সিএফসির যে রাসায়নিক নাম তা হলো ফ্রিয়ন। তো সঠিক উত্তর ফ্রিয়ন। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো বোরা নাকি মিস্টাল। তো সঠিক উত্তর মিস্টাল। 5 নম্বর থেকে মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম হলো রাবরাডার স্রোত নাকি আগুলহাস স্রোত নাকি পেরু নাকি উরসীয়। তো উত্তর হবে আগুলাস স্রোত। তারপরে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার নাকি থার্মোমিটার নাকি ব্যারোমিটার নাকি অ্যানোমিটার। তো সঠিক উত্তর হাইগ্রোমিটার। থার্মোমিটার বায়ুর উষ্ণতা মাপা হয়, ব্যারোমিটার বায়ুর চাপ, অ্যানোমিটার যন্ত্রে বায়ুর গতিবেগ, মনে রাখবে। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অক্সিজেন, ক্লোরিন না হাইড্রোজেন নাকি মিথেন। তো সঠিক উত্তর মিথেন। ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ, মনে রাখবে লাদাখ। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা ভাকরা নাকি দামোদর নাকি মহানদী নাকি কাবেরী নদী পরিবহন দামোদর। সঠিক উত্তর। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে যোধপুরের জোরহাটে, দেরাদুন না নাগপুরে। তো কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার রয়েছে দেরাদুনে, মনে রাখবে। বলউইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস চাষে, মনে রাখবে কার্পাস। সঠিক উত্তর। ভারতের একমাত্র বন্দরভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো ভিলাই নাকি দুর্গাপুর নাকি বিশাখাপত্তনম নাকি জামশেদপুর। তো সঠিক উত্তর বিশাখাপত্তনম। আরব সাগরের রানী বলা হয় কোচিকে। তো সঠিক উত্তর কোচি। ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্র হলো ইসরো। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। শুদ্ধ অশুদ্ধ। পার্বত্য প্রবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয় সত্য। শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে, এটিও সুলিখবে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। তো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারের সত্য। তারপরে পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্জল, সত্য। লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে দেখা যায়, মিথ্যা। গঙ্গা নদীর নিম্নপ্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, অবশ্যই সত্য। তারপরে ট্রোপোগ্রাফিক মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়, ভুল, এটি মিথ্যা। তারপরে শূন্যস্থান হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলি ক্লেভাজ বলা হয়। পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে পার্বত্য বায়ু। বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয় বা মাপা হয়। ডোগাসব্যাং মগ্নচড়া উত্তর সাগরের সৃষ্টি হয়েছে। 5 নম্বর দাগে বলা হয়েছে ড্যাশ পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। তারপরে 6 নম্বর দিয়ে ইক্ষু চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। তারপরে ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা 5,000 হতে হয়, মনে রাখবে। 5,000 জনসংখ্যা হলেই তবে শহরের নাম পায়। এক কথায় উত্তর দাও। ধুয়াধর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে। মৌতিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? রাজস্থান। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? তো ভূমধ্যসাগরে, মনে রাখবে। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? তো লৌহ ইস্পাত শিল্প। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? তো মনে রাখবে প্ল্যাটফর্ম। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো উত্তর লিখবে বিহার। এবার বাম দিক ডান দিক দেখে নাও। উড়িষ্যা হবে চিল্কা হ্রদ। উড়িষ্যা রয়েছে চিল্কা হ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ। নীলগিরি রয়েছে দোতাবেতা, মনে রাখবে। কেরল হচ্ছে কি ভেম্বানাথ।
তারপরে বরাকর আছে তিলাইয়া বাঁধে। তো এই ছিল 325 পেজের সমাধান। এবার পরের পেজটি দেখে নাও। সেট নাম্বার এবার 12 হবে, পেজ নাম্বার 348। এবার সেট নাম্বার 12 দেখে নাও। প্রথম প্রশ্ন, অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো পর্যায় নাকি ভূমির ঢাল নাকি পুঞ্জিত ক্ষয় নাকি স্তূপীকরণ। তো অবরোহণের যে একটি নিয়ন্ত্রক তা হলো পুঞ্জিত ক্ষয়। মনে রাখবে, বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো বারখান নাকি এস্কার নাকি বাজাদা নাকি মিয়েন্ডার। তো সঠিক উত্তর বাজাদা। তারপরে এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় বন্যা, ভূমিকম্প, খরা নাকি ঘূর্ণিবাদ। তো সঠিক উত্তর খরা। একটি আকস্মিক বায়ু হলো ফন নাকি টর্নেডো নাকি স্থলবায়ু নাকি মেরুবায়ু। তো সঠিক উত্তর টর্নেডো। তারপরে সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে না অষ্টমী তিথিতে না পূর্ণিমাতে না সপ্তমী তিথিতে। সঠিক উত্তর অমাবস্যাতে। 6 নম্বর দাগে বলা হয়েছে আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো রকফল ব্যাংক নাকি ডগার্স ব্যাংক নাকি গ্রেট নাকি গ্র্যান্ড ব্যাংক। তো সঠিক উত্তর গ্র্যান্ড ব্যাংক। পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে তেজস্ক্রিয় বর্জ্য নাকি বৈদ্যুতিক বর্জ্য নাকি জৈব ভঙ্গুর বর্জ্য নাকি জৈব অভঙ্গুর। তো জৈব ভঙ্গুর বর্জ্য, যেগুলো পচে যায়, যে সমস্ত বর্জ্য। ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল নাকি বাগান নাকি বালুকা ময়না রণ। তো সঠিক উত্তর পাট অঞ্চল। ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় তা হলো কেরল রাজ্যে। তারপর মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রং লাল নাকি হিউমাস থাকে না, জল ধারণ ক্ষমতা বেশি, বালির ভাগ কম। তো সঠিক উত্তর হিউমাস থাকে না। একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। সঠিক উত্তর। 12 নম্বর দিকে টিস্কো অবস্থিত টাটা আয়রন ও স্টিল কোম্পানি জামশেদপুর না সালেমে না ভদ্রাবতী। তো জামশেদপুর। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত হাওড়া, শিলিগুড়ি, সল্টলেক নাকি দুর্গাপুর। তো সঠিক উত্তর সল্টলেক। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলে মিলিয়ন সিট নাকি ইঞ্চি সিট নাকি ডিগ্রি সিট নাকি নতুন সিরিজ সিট। তো সঠিক উত্তর ইঞ্চি সিট। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা সত্য এটা। রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত, এটাও সত্য। ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এই নয় দেওয়ার কারণে এটি মিথ্যা হয়ে গেল। তারপরে জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন না প্রয়োজন নেই। তো প্রয়োজন নেই, মিথ্যা। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় সেচখালের মাধ্যমে না, এটা কূপ ও নলকূপের মাধ্যমে। তো এটিও মিথ্যা। জেট বায়ু হলে একটি ধীরগতির বায়ুস্রোত না, জেট বায়ু একটি অতি দ্রুত গতি সম্পূর্ণ বায়ু, যার ঘন্টা 350 থেকে 350 থেকে 450 কিমি পার আওয়ার থাকে, 450। তো এই কারণে এটি ধীরগতি বলার কারণে এটিও মিথ্যা। দূরসংবেদন ব্যবস্থার মধ্যে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, অবশ্যই এটি সত্য। তারপরে শূন্যস্থান দেখে নাও। নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম কি। তো পলল বেজনী। লোয়েস কথার অর্থ কি, স্থানচ্যুত বস্তু। উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ হয়। তো পর্বতের উত্তর দক্ষিণ ঢালে সংযোগ অবস্থান দেখা যায় অমাবস্যা তিথিতে। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্কারবার। অস্ট্রেলিয়া প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হলো ভিক্টোরিয়া, মনে রাখবে। অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পায়। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায়। তো হিমবাহের শেষ প্রান্ত গ্রাবরেখা গড়ে উঠে বা দেখা যায়। হেমিস্ফিয়ারের বিস্তার কত 0 থেকে 88 কিলোমিটার। বানডাকা কখন দেখা যায়, অমাবস্যা ও পূর্ণিমা তিথি সংলগ্নে। বেড কাকে বলে, পাঞ্জাব সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে বেড বলা হয়। পাঞ্জাব সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে বেড বলা হয়, লিখে নিবে। বর্জ্যের পুনর্বীকরণের একটি উদাহরণ হলো আইসক্রিমের ডাটা। আইসক্রিম খেয়ে নেওয়ার পর সেই ডাটাকে আবার ফেলে সেটাকে আবার ব্যবহার করা যায়। তো আইসক্রিমের ডাটা লিখবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আনাইমুদি, মনে রাখবে আনাইমুদি। কোন বহির্জাত শক্তির প্রভাবে এর সৃষ্টি হয়তো, হিমবাহের ফলে। গ্রিড কি, গ্রিড হলো, এটা ম্যাপের 6 নম্বর চ্যাপ্টার থেকে দিয়েছে, লিখবে। কোনো স্থানের অবস্থান এর অক্ষাংশ দ্রাঘিমার মান যেটা এক জায়গায় জালক সৃষ্টি করে তাকে গ্রিড বলা হয়। এবার গির কি, গির ভারতের গুজরাট রাজ্যে রয়েছে যে অরণ্য বা অভয়ারণ্য। তো এটা হবে 3। ঋতু হবে মৌসুমি বায়ু। এসএমটি হবে বেঙ্গালুরু। আর মেঘালয় এর রাজধানী শিলং। তো এই ছিল 12 নম্বর পেজের সমাধান 12 নম্বর সেটে। এবার পরের সেট দেখে নাও, সেট নাম্বার 13।
ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো ভিডিও PDF সহ পাওয়ার জন্য। পেজ নাম্বার 369, সেট নাম্বার 13 অর্থাৎ 13। এবার 369 পেজ সরাসরি চলে আসলাম। সেট নাম্বার 13 দেখিনি কি বলা হয়েছে। 1 নাম্বার 1-এর দাগ, আরোহণ অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো পর্যায়ন। আরোহণ অবরোহণের যোগফলেই পর্যায়ন নামে পরিচিত, মনে রাখবে। তারপরে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 2^6 অর্থাৎ 64 গুণ, মনে রাখবে। আর যদি এখানে জলের গতিবেগ বলে সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ উত্তর হবে। এই প্রশ্নটা ঘুরিয়ে দেওয়ার চান্স রয়েছে, ভালো করে পড়বে মন দিয়ে। বা বইয়ের মধ্যে যে টেক্সট বুকটা রয়েছে জ্যোতিষটি হাজেরা বা মোদকের বই, সেখানে দেখবে পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে এই প্রশ্নগুলো। সেই প্রশ্নগুলো হুবহু টেস্ট পেপারে তুলে দিয়েছে। 3 নাম্বার দাগে বলা হচ্ছে যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় তার নাম কি? রকি, হিমালয় নাকি আন্দিস নাকি আল্পস? তো সঠিক উত্তর আল্পস। তারপর যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হয় টাইফুন নাকি সাইক্লোন নাকি উইলি উইলি নাকি হ্যারিকেন? তো সঠিক উত্তর টাইফুন। তারপর পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা কি ভোরা জোয়ার না মোরা জোয়ার না মুখ্য জোয়ার নাকি গৌণ জোয়ার? তো সঠিক উত্তর গৌণ জোয়ার। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1984 নাকি 1985 নাকি 86 নাকি 87? তো 1986 সঠিক উত্তর, গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয়। 8 নম্বর দাগে বলা হয়েছে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। দেখে নিই, সপ্তমে প্রথম, তৃতীয়, পঞ্চম নাকি সপ্তম? তো সঠিক উত্তর সপ্তম। তারপরে দক্ষিণ ভারতের অধিকাংশ নদী উত্তর বাহিনী নাকি পূর্ব বাহিনী, দক্ষিণ বাহিনী নাকি পশ্চিম বাহিনী? তো সঠিক উত্তর পূর্ব বাহিনী। 10 নম্বর থেকে বলেছে একটি স্বল্পবর্গীয় উদ্ভিদ হলো পাইন নাকি গরান নাকি নিম নাকি সেগুন? তো সঠিক উত্তর পাইন। তারপর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে নাকি মুম্বাই নাকি কোয়েম্বাটুর নাকি হায়দ্রাবাদ? তো সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, আর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ গুজরাটের। মনে রাখবে 3টা যে ম্যানচেস্টার রয়েছে, উত্তর ভারতের ম্যানচেস্টার উত্তরপ্রদেশের হচ্ছে কানপুর, আর ভারতের ম্যানচেস্টার যদি বলে তাহলে হবে গুজরাটের আহমেদাবাদ, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুর লিখবে। ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি? কেরল নাকি তামিলনাড়ু নাকি গোয়া নাকি গুজরাট? তো কেরল হবে সঠিক উত্তর। 93.91% মানুষ শিক্ষিত বা পড়াশোনা করে। ভারতের NH-19 সড়কপথটি বিস্তৃত দিল্লি কলকাতা নাকি দিল্লি অমৃতসর নাকি কলকাতা মুম্বাই নাকি মুম্বাই দিল্লি? তো সঠিক উত্তর দিল্লি কলকাতায় রয়েছে NH-19 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে। 14 নম্বর দাগে বলা হয়েছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয়। সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো লাল নাকি বাদামি নাকি কালো নাকি নীল? তো সঠিক উত্তর বাদামি। খুব এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আসার, খুবই ইম্পর্টেন্ট, কারণ বারবার প্রত্যেকটি টেস্ট পেপারে দেখতে পাচ্ছি। তারপর এবার বিভাগ খতে চলে যাব। শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে সু লিখতে হবে, অশুদ্ধ হলে অ লিখতে হবে। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, অবশ্যই সু লিখবে তোমরা, সত্য এটা। সমুদ্র বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, না এটা মিথ্যা। পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, না এটি মিথ্যা। ধানের খোসা পচে নির্গত হয়ে মিথেন গ্যাস তৈরি হয়, অবশ্যই সত্য এটা। নবীন পলি মাটিকে ভাঙ্গার বলে না, নবীন পলি মাটিকে খাদার বলা হয়, যে ভাঙ্গার দিয়েছে সেজন্য এটি মিথ্যা। দারিদ্র্য ও শিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, অবশ্যই। যদি দরিদ্র থাকে এবং মানুষ অশিক্ষিত হয় তাহলে বাচ্চা কাচ্চা বেশি নেয়, ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। তারপরে RF 1:10 লাখ এর অর্থ 1 সেমি টু 10 কিমি, তো 1 লাখ। তো এক্ষেত্রে এটি সঠিক উত্তর। RF 1:1 লাখ এর অর্থ 1 সেমি সমান 10 কিমি। এবার শূন্য স্থান দেখে নাও, কি বলা হয়েছে? মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো সমপ্রায়ী ভূমি। সমপ্রায়ী ভূমি। 2 নম্বর থেকে বলেছে হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে রসেমতানি বলা হয়। 3 নম্বর থেকে রাত্রিবেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে দেশ বায়ু প্রবাহিত হয়, তো সমুদ্র বায়ু, মনে রাখবে। মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার বিপরীতে গৌণ স্থানে গৌণ জোয়ার প্রবাহিত হয়, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বৃহত্তম হ্রদ হলো ভেম্বানাথ, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর থেকে বলে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি হলো ডিগবয়। 9এও ছিল, 10এও তোমরা এই প্রশ্নটি পাচ্ছ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হলো ইসরো, মনে রাখবে, ইসরো। তারপরে এক কথায় দেখে নাও, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। 2 ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে?
তো মনে রাখবে নিরক্ষীয় অঞ্চল। তারপর প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লিখবে পেরু স্রোত ও অ্যালুসিয়ান স্রোত। তারপর ডিডিটি ট্রাইক্লোরোইথেন লিখবে। তারপরে কাশ্মীর উপত্যকায় কারিওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? তো জাফরান চাষের জন্য বিখ্যাত। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? তো টিসকো। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুরে অবস্থিত। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি? তো লিখবে জনবিরল মানে জনসংখ্যা কম রয়েছে, সেটা হচ্ছে সিকিম। মাত্র কতজন রয়েছে? ৭৬ জন। তো ভারতীয় জনবিরল রাজ্য হচ্ছে সিকিম, আর জনপূর্ণ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, মনে রাখবে। এবারে বাম দিক ডান দিক দেখে নাও কি বলা হয়েছে। বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। লবণাক্ত মৃত্তিকা কোথায় পাওয়া যায়? গুজরাটে। তো লবণাক্ত মৃত্তিকা গুজরাট দেবে, এটাকে ৪ নাম্বার। তারপরে বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে শিলং। ধান গবেষণাগার উড়িষ্যা রাজ্যের কটকে রয়েছে। হাইটেক সিটি হায়দ্রাবাদ, মনে রাখবে। তো এই ছিল আজকের সমাধান। মোট 7টি পেজ তোমাদের বা আপনাদেরকে সমাধান করে দেওয়া হলো। এর আগে 180 পেজের পুরো 100 নাম্বারের সমাধান তোমাদের পিডিএফ সহ দেওয়া হয়েছে। অবশ্যই যদি আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে নেবে এবং পিডিএফগুলি সংগ্রহ করে পুরো সেটকে এক খাতায় নোট ডাউন করে নেবে এবং পড়ে ফেলবে। দেখবে পরীক্ষায় কোন দাগে কী রকমের প্রশ্ন আছে, কোথায় 1 নম্বরের প্রশ্ন, বিভাগ কতে খ নম্বরে কী থাকে শুদ্ধ অশুদ্ধ, তারপরে এক কথায় শূন্য স্থান, তারপরে বাম দিক ডান দিক 2-এর 4 নম্বর দাগে থাকে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের অবশ্যই জেনে যাওয়া দরকার। তবেই পরীক্ষার হলে তোমার কোনো কনফিউজ থাকবে না। তোমার ডিরেক্ট মনে হবে যে এত নাম্বার দাগে এত নাম্বার প্রশ্ন আসবে, এইখানে এক কথায় আছে, এখানে 2 নম্বরে লিখতে হবে, এই বিভাগ কতে 3 নম্বরে লিখতে হবে, বিভাগ ওয়াতে 5 নম্বরে লিখতে হবে প্রাকৃতিক ভূগোল, তারপর আবার আছে অর্থনৈতিক ভূগোল থেকে, তারপর আমার আসবে ম্যাপ পয়েন্টিং। এরকমভাবে তোমাকে 6টা যে বিভাগ আসবে সেই 6টা বিভাগ সম্পর্কে পুরো তোমাকে মাইন্ডে সেট আপ করে রাখতে হবে। তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে খুঁজে বেড়াতে হবে না কোথায় কয় নাম্বারের প্রশ্ন এসেছে। এগুলো হলো তোমাদের উপস্থিত বুদ্ধি। এই বিষয়গুলো জানা একান্তই জরুরি। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। 7টা সেটের, এর আগে 6টা সেট দেওয়া হয়েছিল। এই 7টি সেট তোমাদের সামনে পরপর তুলে ধরলাম। যদি কোনো প্রশ্ন তোমাদের ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ লাগাতার 7টা সেট তোমাদের করলাম। 2-একটা প্রশ্ন যদি কোথাও গিলটি ফিল হয়, আমি যতটা দিলাম 100% সঠিক উত্তর দিয়েছি আশা করছি। যদি কোনো ধরনের প্রশ্ন তোমাদের কনফিউজ থাকে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর ফারুক স্টাডি চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিডিএফ সহ নোট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।